হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই পার্টে আমরা এম লক্ষ্মীকান্ত ইন্ডিয়ান পলিটির যে বইটি রয়েছে, তো তার নেক্সট চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার নম্বর 4 সেটা ডিসকাস করব। এটা আমরা একটা ভিডিওর মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রিএম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা আমাদের বিসিএস এক্সাম, ডাব্লিউবিসিএস এক্সাম এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো চ্যাপ্টারের প্রথমটাই কি বলেছে সেটা দেখা যাক, যে আমাদের প্রিএম্বল কোন মানে আমরা জানি যে ভারতের সংবিধানটা বিভিন্ন কান্ট্রির সংবিধানের মিশ্রণে তৈরি। তো আমাদের এখন জানতে হবে যে প্রিএম্বল সেটা কোন কান্ট্রি থেকে নেওয়া হয়েছে। তো প্রিএম্বল নেওয়া হয়েছে বেসিক্যালি আমাদের ইউএসএ থেকে। ইউএসএ কান্ট্রি যেখানে কিনা প্রথম প্রিএম্বল এস্টাবলিশ, মানে প্রিএম্বল প্রথম ইউএসএ কান্ট্রিতে স্টার্ট হয়েছিল। তো এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটা ফলো করেছে, ইন্ডিয়া এবং অন্যান্য কান্ট্রি সেটাকে ফলো করছে। তো প্রিএম্বল বেসিক্যালি বলতে গেলে ইট ইজ অ্যান ইন্ট্রোডাকশন পার্ট অফ কনস্টিটিউশন বলা যেতে পারে। যে প্রিএম্বল ইজ নাথিং বাট দ্য ইন্ট্রোডাকশন পার্ট অফ কনস্টিটিউশন, যেটার মধ্যে এটা কন্টেন্স করছে বেসিক্যালি সামারি সেকশন, যেটার মধ্যে বেসিক্যালি সামারি সেকশন, কনস্টিটিউশন সামারি বলতে পারি এটা। আর এখানে একটা পয়েন্টস থাকে যে এন এ পালকিওয়ালা তিনি একজন তিনি একজন জুরিস্ট অ্যান্ড কনস্টিটিউশনাল এক্সপার্ট। তো তিনি প্রিএম্বলকে বলেছেন যে ইট ইজ আইডেন্টিটি কার্ড। প্রিএম্বল হচ্ছে আইডেন্টিটি কার্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে প্রিএম্বলকে আইডেন্টিটি কার্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কে বলেছেন, এটা একটা কোয়েশ্চেন থাকতে পারে। তো সেটি হবে এন এ পালকিওয়ালা। তিনি কে ছিলেন? একজন জুরিস্ট অ্যান্ড কনস্টিটিউশনাল এক্সপার্ট ছিলেন। তো এখানে মনে রাখা দরকার যে কনস্টিটিউশন যে সাবজেক্টটা রয়েছে, তো সেই কনস্টিটিউশন প্রিএম্বল যে সাবজেক্টটা রয়েছে ইট ইজ বেসড অন অবজেক্টিভ রিজলিউশন। এটা কিসের মাধ্যমে বেস করে তৈরি হয়েছে না, সেটা হচ্ছে অবজেক্টিভ রিজলিউশনের মাধ্যমে বেস করে তৈরি হয়েছে। তো এই যে অবজেক্টিভ রিজলিউশন, যেটা কিনা মুভড অ্যান্ড ড্রাফট করেছিলেন মুভড অ্যান্ড ড্রাফটেড বাই নেহেরু, জওহরলাল নেহেরু। তো সেটা হচ্ছে আমাদের 13th ডিসেম্বর 1946, এবং এটা অ্যাডপ্টেড হয় ইন দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি 22nd জানুয়ারি 1947। তো এটা ছিল প্রিএম্বল সম্পর্কে একটা স্মল পার্ট। তো প্রিএম্বলের ক্ষেত্রে যে প্রিএম্বলকে অ্যামেন্ড করা যেতে পারে, যেটা আমাদের এখনো অবধি টোটাল একবারই অ্যামেন্ড করা হয়েছে, সেটা হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। তো এর মাধ্যমে প্রিএম্বলকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, এবং এই যে প্রিএম্বল অ্যামেন্ড করা হয়েছে এবং সেখানে 3টে পার্টস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি। তো এই হচ্ছে আমাদের 3টে পার্ট যেটা কিনা অ্যাড করা হয়েছে প্রিএম্বলের সাথে, সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি, যেটা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ এটাকে অ্যাড করা হয়েছে। তো এর প্যারালালি আমাদের এখন এখানে এটা জানতে হবে যে প্রিএম্বলের মেন যে বিষয়গুলো কি কি রয়েছে। অর্থাৎ এখানে যদি বলা হয় যে প্রিএম্বলের অথরিটি, যে হাইয়েস্ট মানে অথরিটি হচ্ছে এখানে যে 4টে ইনগ্রেডিয়েন্টস আছে, আমরা বলতে পারি যে প্রিএম্বলের ক্ষেত্রে 4 ইনগ্রেডিয়েন্টস, দেয়ার আর 4 ইনগ্রেডিয়েন্টস। তো অথরিটি হচ্ছে যে দ্য পিপল অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের এই প্রিএম্বলের মানে অথরিটি। এরপরে এখানে বলা যেতে পারে যে মেন যে কম্পোনেন্টসগুলো রয়েছে সেটা এখানে জানতে হবে। তার আগে যেটা হচ্ছে নেচার অফ ইন্ডিয়ান স্টেট বলে একটা পয়েন্টস হয়, দ্য নেচার অফ ইন্ডিয়ান স্টেট আর অবজেক্টিভ কী কী রয়েছে। তো নেচার অফ ইন্ডিয়ান স্টেটের মধ্যে থাকছে সোভেরিয়ান, সোশ্যালিস্ট, তারপরে রয়েছে সেকুলার, নেক্সট থাকছে ডেমোক্রেটিক রিপাবলিক, নেক্সট থাকছে আমাদের জাস্টিস, তারপরে থাকে লিবার্টি, ইকুয়ালিটি, আরেকটা হয় ফ্র্যাটার্নিটি। তো এই হচ্ছে আমাদের 9টা পয়েন্টস থাকবে, 3, 4, 5, আচ্ছা 9টা। তো নেচার অফ ইন্ডিয়ান স্টেট বললে আপ টু রিপাবলিক পর্যন্ত এগুলো হচ্ছে আমাদের অবজেক্টিভ, যে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি অল আর অবজেক্টিভস অফ প্রিএম্বল। আর এটা বেসিক্যালি আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলির মাধ্যমে এটা অ্যাডপ্ট করা হয় 26th নভেম্বর 1949।
এটাকে কি করা হয় না কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির মাধ্যমে এটাকে অ্যাডপ্ট করা হয়, ড্রাফটেড করা হয় এবং আমরা অ্যাজ এ কনস্টিটিউশন হিসেবে পাই আমাদের ইন দ্য ইয়ার অফ 26 নভেম্বর 1949। এরপরে এই প্রত্যেকটা পয়েন্টসগুলো সম্পর্কে ডিটেলসে স্টাডি করা হবে। যে এখানে প্রত্যেকটা যে কম্পোনেন্টস রয়েছে দেয়ার আর 9 কম্পোনেন্টস, তো সেই 9 কম্পোনেন্টস সম্পর্কে এখানে ডিটেলসে স্টাডি করব। তাহলে এখানে যে 9 কম্পোনেন্টস রয়েছে, যে প্রথমে যদি বলা হয় যে সোভেরিয়ান একটা সোশিয়ালিস্ট, তো প্রথম যে পয়েন্টস আছে সেটা হচ্ছে সোভেরিয়ান। তো সোভেরিয়ান পয়েন্টস, 1 নম্বর পয়েন্টস এটা সোভেরিয়ানের ক্ষেত্রে বলছে, সোভেরিয়ান কথাটার মানে হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট স্টেট, অর্থাৎ মানে সুপ্রিম রুলার যেটাকে বলা হয়। তো ইন্ডিয়া এখন সুপ্রিম রুলার, সোভেরিয়ান কথাটা মানে হচ্ছে সুপ্রিম রুলার, মানে ইন্ডিয়া হচ্ছে এখন কোনো স্টেটের উপরে ডিপেন্ডেন্স নয়, কোনো স্টেটের উপরে ডিপেন্ডেন্স নয়। ইট বেসিক্যালি কন্ডাক্টস অর্থাৎ এটা কন্ডাক্টস করে ইটস ওন বিজনেস, এটা কন্ডাক্ট করছে এর ওন বিজনেস, দ্যাট ইজ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল। তাহলে সেটার জন্য অন্য কোনো স্টেট বা অন্য কোনো কান্ট্রির উপরে ডিপেন্ড হতে হচ্ছে না। তো সোভেরিয়ান কথাটার মানে এটাই। তো যদিও ভারতবর্ষ আমাদের ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের মেম্বার, 1945-এর মেম্বার, 1945-এ প্রথম যোগদান করে, তো কিন্তু তাহলেও এখানের হেড হচ্ছে কিন্তু আমাদের সেই ব্রিটিশ, কিন্তু এটার থাকলেও কমনওয়েলথের ক্ষেত্রে হেড, কিন্তু সেখানেও ভারতবর্ষ, এটার মানে এটা নয় যে ইন্ডিয়া মানে আমাদের এখানের কোনো বিজনেস কন্ডাক্ট করতে হলে বা কোনো একটা রুল, সাপোজ জিএসটি যে চালু হয়েছে বা কিছু, সেটার জন্য আমাদের বা কোনো রিপোর্ট পাবলিশ করতে গেলে সেটার জন্য অন্য কোনো কান্ট্রি এসে ডিসাইড করবে, সেটা নয়, ভারতের ডিসিশন ভারতবর্ষ নিজেই নেবে। তো এটাই হচ্ছে সোভেরিয়ান কথাটার মানে। আর ইন্ডিয়া চাইলে কি করতে পারে, কোনো ফরেন টেরিটরিকে মানে চাইলে সেটাকে ফরেন টেরিটরিকে অ্যাকোয়ার্ড করতে পারে, বা কোনো মানে ফরেন স্টেটের যদি কোনো জায়গা দরকার হয় তো সেটাকেও তারা ভারতবর্ষ সেটাকে দিতে পারে। তো এই হচ্ছে সোভেরিয়ান কথাটার মানে। এরপরে সেকেন্ড পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে সোশিয়ালিস্ট। তো সোশিয়ালিস্ট যে কথাটা রয়েছে, তো সেটা আমাদের 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এর মাধ্যমে প্রথমবারের জন্য কনস্টিটিউশনে অ্যাড হয়। তো এই যে সোশ্যালিস্ট কথাটার মধ্য দিয়ে এটাই বলতে চাইছে, এটা 42nd অ্যামেন্ডমেন্টে এসছে। আর সোশ্যালিস্টের মধ্য দিয়ে যেটা হয়, একটা হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিজম, আমাদের ইন্ডিয়ান যে সোশ্যালিজম সেটা কিন্তু ডেমোক্রেটিক সোশ্যালিজম। দু ধরনের সোশ্যালিজম হয়, একটা ডেমোক্রেটিক আর একটা হচ্ছে কমিউনিস্টিক। তো কমিউনিস্টিক কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি স্টেট সোশ্যালিজম। তাহলে যেটা স্টেট সোশ্যালিজম, এই কথাটার মানে কি, আমাদের ইন্ডিয়ার কনস্টিটিউশন সেটা আমাদের ডেমোক্রেটিক। তো আগে জানতে হবে যে কমিউনিস্টিক বা স্টেট সোশ্যালিজম কথাটার মানে কি। যে স্টেট বলতে গেলে এখানে বলতে চাইছে যে ন্যাশনালাইজেশন অফ প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট অ্যাবলিশড দ্য প্রাইভেট প্রপার্টি বলে কিছু আর থাকছে না, তাহলে প্রাইভেট প্রপার্টিটা অ্যাবলিশড করে দেওয়া হচ্ছে। তো সেই কারণের জন্য আমাদের যেটা দেখা হয় ডেমোক্রেটিকের সুবিধাটা কি, ডেমোক্রেটিকের মধ্যে এটা আসছে আমাদের মিক্সড ইকোনমি, এটা মিক্সড ইকোনমিকে কভার করছে। মিক্সড ইকোনমির কথাটা মানে কি, যেটা আমাদের ইকোনমিক্সের কনসেপ্ট, এটা থাকছে আমাদের পাবলিক প্লাস প্রাইভেট, তাহলে দুটো একসাথে থাকছে পাবলিক প্লাস প্রাইভেট। যখনই এটা পাবলিক প্লাস প্রাইভেট থাকছে তার মানে কি, বিভিন্ন রকমের যে পভার্টি রয়েছে বা আমাদের ইনইকুয়ালিটি রয়েছে, তো বা বিভিন্ন রকম ডিজিজ, তো সেইগুলোকে রিমুভ করার পসিবিলিটিস এখানে বেড়ে যাচ্ছে। তো এটা আমাদের পয়েন্ট। তো এই কারণে আমাদের ইন্ডিয়ান যে সোশ্যালিস্ট বলা হচ্ছে সেটা হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিজম দেখা যায়, কমিউনিস্টিক টাইপ অফ সোশ্যালিজম এখানে দেখা যায় না। এরপরে এখানে যেটা রয়েছে আমাদের যে ডেমোক্রেটিক পয়েন্টসে, যে এটা বেসিক্যালি ইট ইজ আ ব্লেন্ড অফ, দেখা যাচ্ছে এটা, ইট ইজ আ ব্লেন্ড অফ গান্ধী প্লাস মার্কসিজম, কিন্তু এখানে গান্ধীইজমের দিকেই অ্যাকচুয়ালি বেশি হেলে আছে। তো এটা একটা পয়েন্টস। আর সোশ্যালিস্টের ক্ষেত্রে এই পার্টে আমাদের আরেকটা পয়েন্টসও এখানে জেনে রাখা দরকার সোশ্যালিস্টের পয়েন্টসের ক্ষেত্রে, সেটা হচ্ছে তো এখানে আরেকটা পয়েন্টস হয় যেটা হচ্ছে আমাদের যে 1991-এ যে নতুন একটা রুল আছে যেটা কিনা এলপিজি মডেল, অর্থাৎ লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, তার মাধ্যমে সোশ্যালিস্ট
যে ব্যাপারটা সেটাকে কি করেছে না এটা ডাইলুট করে দেয়। তো এটা হচ্ছে একটা পয়েন্টস। এর প্যারালালি এর পরবর্তী পয়েন্টসের মধ্যে যেটা আছে, হ্যাঁ এর পরবর্তী পয়েন্টসে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সেকুলার। তো এটা ছিল আমাদের সোশ্যালিস্ট সম্পর্কে। এরপরে থাকছে আমাদের থার্ড পয়েন্টে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সেকুলারিজম। তো সেকুলার কথাটার মানে কি? সেকুলার মানে হচ্ছে আমাদের কোনো পার্টিকুলার কোনো রিলিজিয়নকে এখানে ধরা হচ্ছে না, স্টেটের জন্য কোনো ফিক্সড রিলিজিয়ন নেই যে এই ধর্মের মানে এটা আমাদের ফিক্সড রিলিজিয়ন, যে ন্যাশনাল কোনো রিলিজিয়ন সেটা আমাদের নেই। তো এই ধরনের সিস্টেমটাকে আমরা বেসিক্যালি সেকুলারিজম বলা হয়। তো এটা মানে এটা কোনো নেগেটিভ সেন্সে ইউজ করা হচ্ছে না, এটা পজিটিভ সেন্সটাকে এখানে ধরা হচ্ছে যে টু গিভ ইকুয়াল স্ট্যাটাস and equal support, to give equal status and equal support to all the religion, অর্থাৎ সমস্ত রিলিজিয়নকে বা সমস্ত রিলিজিয়নের মানুষজন বা সমস্ত রিলিজিয়নকে বেসিক্যালি এখানে ইকুয়াল স্ট্যাটাস এবং ইকুয়াল সাপোর্ট করা হচ্ছে। যেমন নয় যে হিন্দুইজম মানে বেশি সাপোর্ট থাকছে, মুসলিম মানে কম সাপোর্ট থাকছে, সেরকম ব্যাপারটা নয়। সেকুলারিজম মানে টু গিভ ইকুয়াল স্ট্যাটাস অ্যান্ড ইকুয়াল সাপোর্ট টু অল দ্য রিলিজিয়ন। ঠিক আছে, আরেকটা মানে সেকুলারের পার্টে আরও দুটো পয়েন্টস হয়, এটা আমাদের বেসিক্যালি ইউএসএ অ্যান্ড ইন্ডিয়া এই দুটোতে ফলো করা হয় যে সেকুলারিজম ব্যাপারটা। আরেকটা হয় থেওক্রেটিক একটা হয়, আরেকটা হয় অ্যাথেস্টিক। তো অ্যাথেস্টিক মানে হচ্ছে যে কোনো ধর্মেরই প্রতি মানে কোনো ধর্মই এখানে থাকছে না, তো সেটাকে বলা হয় যে সমস্ত ধর্মকে এখানে কি করা হয়, অল দ্য রিলিজিয়ন, সমস্ত ধর্মকে এখানে নিন্দা করা হচ্ছে। আর থেওক্রেটিক মানে হচ্ছে পার্টিকুলার কোনো একটা রিলিজিয়নকে ওখানে স্টেটের রিলিজিয়ন হিসেবে ট্রিট করা হয়। যেমন আমাদের পাকিস্তান, বাংলাদেশ বা শ্রীলঙ্কা কিংবা এখানে রয়েছে বার্মা। তো এইগুলোতে, এই সমস্ত কান্ট্রিগুলোতে আমাদের কি রয়েছে, থেওক্রেটিক রিলিজিয়ন থাকছে, মানে একটা পার্টিকুলার রিলিজিয়ন সেখানে মানে রিলিজিয়নটা স্টেটের রিলিজিয়ন হিসেবে মানা হয়ে থাকে। এরপরে ফোর্থ পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডেমোক্রেটিক। তো ডেমোক্রেটিক কথাটার মানে কি, যে ডেমোক্রেটিক কথাটা মানে হচ্ছে আমাদের যে পিপলস রুল। ডেমোক্রেটিক কথাটা মানে হচ্ছে বেসিক্যালি পিপলস রুল। তাহলে ডেমোক্রেটিক আবার দুরকম হয়, একটাকে বলা হয় ডিরেক্ট ডেমোক্রেটিক, আর একটাকে বলা হয় ইনডাইরেক্ট ডেমোক্রেটিক। তো ডিরেক্ট ডেমোক্রেটিক যেটা কিনা আমাদের পিপলস রুল ডাইরেক্টলি চলে, সেটা হচ্ছে আমাদের সুইজারল্যান্ডে দেখতে পাওয়া যায়। আর আমাদের ইন্ডিয়াতে যেটা হয় সেটা কিন্তু আমাদের ইনডাইরেক্ট ডেমোক্রেসি। ইনডাইরেক্ট ডেমোক্রেসি মানে কি, আমাদের পিপলসদের কথাটাই সব, কিন্তু ডাইরেক্টলি অ্যাডমিনিস্ট্রেটিভে পিপল সবাই তো রুল করতে পারছে না। তো এইখানে কি হচ্ছে না, পিপল মানে আমরা সবাই মিলে একজন রিপ্রেজেন্টেটিভ ঠিক করছি, রিপ্রেজেন্টেটিভ ডিসাইড করা হচ্ছে। রিপ্রেজেন্টেটিভ যেটা কিনা রিপ্রেজেন্টেটিভ হচ্ছে পার্লামেন্টারি, আমাদের এখানে সেটা হচ্ছে পার্লামেন্টারি রিপ্রেজেন্টেটিভ, আরেকটা হয় প্রেসিডেন্সিয়াল রিপ্রেজেন্টেটিভ। তো এই যে রিপ্রেজেন্টেটিভ যে মেম্বার থাকছেন, তো সেই মেম্বারকে কি করা হচ্ছে, আমরা ইলেকশনের মাধ্যমে তাকে ডিসাইড করছি যে তিনি আমাদের মানে ডেমোক্রেটিক দায়িত্বটা দেওয়া হচ্ছে, যেটা আমাদের এখানে প্রাইম মিনিস্টার। তারপরে এখানে যে এক্সিকিউটিভ পাওয়ার যেটা রয়েছে, তো এক্সিকিউটিভ পাওয়ার এখানে মনে রাখতে হবে যে এক্সিকিউটিভ পাওয়ারটা ভেস্টেড থাকছে লেজিসলেচার এর ক্ষেত্রে টু অল দ্য পলিসিস অ্যান্ড অ্যাকশন। মানে বিভিন্ন রকম পলিসি অ্যান্ড অ্যাকশনের জন্য কি হয়, এক্সিকিউটিভ পাওয়ার তারা ডিপেন্ড থাকছে লেজিসলেচারের উপরে। তো এটা ছিল আমাদের ডেমোক্রেটিকের আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্টস। তো এখানে আমাদের মনে রাখা দরকার যে এই ডেমোক্রেটিকটা শুধুমাত্র যে পলিটিক্যাল ক্ষেত্রে আছে তা নয়, পলিটিক্যাল পাশাপাশি সোশ্যাল অ্যান্ড ইকোনমিক, এই তিনটে পার্টেই এর একই রকম পাওয়ার থাকছে। তিনটের ক্ষেত্রে সমস্ত দিক দিয়ে ডেমোক্রেটিক পয়েন্টসটাকে এখানে বলা হচ্ছে। তো এটা ছিল আমাদের পয়েন্টস 4। ডেমোক্রেটিকের পর নেক্সট পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের রিপাবলিক। দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 5। এটা আছে রিপাবলিক। রিপাবলিক কথাটা মানে কি, যে ডেমোক্রেটিক টু টাইপস অফ হয়ে থাকে, একটা হচ্ছে রিপাবলিক আর একটা হচ্ছে মনার্কি। তো রিপাবলিক আর মনার্কি, তো এই দুটোর কথার মধ্য দিয়ে এটা বলতে চাইছে যে রিপাবলিক কথাটার মানে হচ্ছে কি আর মনার্কি কি। মনার্কি মানে হচ্ছে যে সেটা হচ্ছে আমাদের হেরিডেটরি বেসিসে যে একজন যে স্টেটের হেড থাকছে, অর্থাৎ কিং অর কুইন, তো সেই স্টেটের হেড হচ্ছে যে হেরিডেটরি বেসিসে আসবে। মানে হচ্ছে
যে সাকসেশন, মানে পর ভাবে উত্তরাধিকার সূত্রে আসছে, যেটা আমাদের বেসিক্যালি ব্রিটেনে দেখা যায়। কিন্তু আমাদের ইন্ডিয়া বা ইউএসএ সেটা আসছে আমাদের ডাইরেক্ট অর ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে হয়ে থাকে। তো বেসিক্যালি যেটা আমাদের ইন্ডিয়াতে হয় সেটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট ইলেকশন। ইন্ডিয়াতে যেটা হয় সেটা হচ্ছে ইনডাইরেক্ট ইলেকশন অফ প্রেসিডেন্টের একটা ইনডাইরেক্ট ইলেকশন হয় অফ ফিক্সড টেনিওর, কত বছরের জন্য হয়ে থাকে, সেটা হচ্ছে 5 বছরের জন্য। তো এটা হচ্ছে আমাদের রিপাবলিকের ক্ষেত্রে মেন ইম্পর্টেন্ট প্রপার্টি থাকবে ইনডাইরেক্ট ইলেকশনস অফ প্রেসিডেন্ট অফ 5 ইয়ার্স ইন্ডিয়ার ক্ষেত্রে। তো এটা একটা পয়েন্ট ছিল রিপাবলিকের ক্ষেত্রে। আরেকটা এখানে মনে রাখতে হবে যে রিপাবলিকের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি থাকছে, সেটা হচ্ছে যে যেটা হচ্ছে আমাদের পলিটিক্যাল সোভারেনিটি যেটা রয়েছে ইন দ্য পিপল নট এ পার্টিকুলার পার্সন। অর্থাৎ পার্টিকুলার পার্সন বলতে এখানে কোনো কিং বা কুইনকে, আমাদের এখানে তো কুইন নয়, আমাদের এখানে কোনো পার্টিকুলার কিং অর্থাৎ যে প্রেসিডেন্টের কথা বলা হচ্ছে, তো তার ক্ষেত্রে যে মানে পার্টিকুলার যে পলিটিক্যাল সোভারেনিটি সেটা তার ক্ষেত্রে ভেস্টেড থাকছে সেটা নয়, বা তিনি এটা হচ্ছে ইন দ্য পিপল, মানে সমস্ত পিপলের মধ্যে সেটা পলিটিক্যাল সোভারেনিটি ব্যাপারটা থাকছে। অ্যান্ড এখানে আরেকটা হচ্ছে যে নট মানে বলতে চাইছে যে অ্যাবসেন্স অফ এনি টাইপ অফ প্রিভিলেজেস কথাটা মানে হচ্ছে এনি টাইপ অফ প্রিভিলেজেস মানে হচ্ছে বিশেষ সুবিধা। তো কোনো পার্টিকুলার বিশেষ টাইপের যে সুবিধা সেটা পাবে না কোনো একটা প্রিভিলেজেস অফ এ পার্টিকুলার টাইপ অফ সেকশন, মানে কোনো একটা পার্টিকুলার টাইপ অফ সেকশন এর মানুষজন বিশেষ সুবিধা পাবে সেরকম কিন্তু ব্যাপারটা নয়, যেটা আমাদের এই রিপাবলিক পয়েন্টসে বলা হয়েছে। তার মানে এনি পাবলিক অফিস সেটা কিনা সমস্ত পিপলের জন্য সমান অধিকার থাকছে, এটা বলতে চাইছে। সো এটা ছিল আমাদের পয়েন্টস নাম্বার 5 রিপাবলিকের পরে রয়েছে দ্যাট ইজ জাস্টিস। তো রিপাবলিকের পরে যে পয়েন্টস রয়েছে জাস্টিসের ক্ষেত্রে আমাদের এখানেও সোশ্যাল, ইকোনমিক আর পলিটিক্যাল 3 ধরনের পয়েন্টস বলা হয়। তো সোশ্যাল মানে হচ্ছে যে ওই একই রকম কোনো মানে সোশ্যালের মানে প্রত্যেক মানুষজন মানে পার্টিকুলার কোনো সেকশন যে বিশেষ সুবিধা পাবে সেরকম নয়, এবং আমাদের ইমপ্রুভ করা হচ্ছে কোয়ালিটিজ অফ দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস, অর্থাৎ এসসি এসটি ওবিসি তাদের কোয়ালিটিকে ইমপ্রুভ করার চেষ্টা করা হচ্ছে এবং ওমেনদের কোয়ালিটিকে ইমপ্রুভ করা হচ্ছে, সেটা হচ্ছে সোশ্যাল জাস্টিস রিলেটেড। ইকোনমিক জাস্টিস মানে হচ্ছে ইকোনমিক বলতে গেলে ওয়েলথ, প্রপার্টি ইত্যাদি নিয়ে কোনো রকম যাতে ডিসক্রিমিনেশন না হয় সেটা। তো সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকোনমিক জাস্টিসকে একসাথে বলা হয় আমাদের ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, এই দুটোকে বলা হয় একসাথে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। আরেকটা হয় পলিটিক্যাল মানে যে পলিটিক্যাল দিক থেকেও সমান জাস্টিস রয়েছে, এটার মানে হচ্ছে যে প্রত্যেক মানুষজন, একজন কোনো পুয়ার পিপল সেও পলিটিক্যাল দিক থেকে তার যতটা পাওয়ার থাকছে এবং একজন আইআইটিয়ান তারও পলিটিক্যাল দিক থেকে ততটাই পাওয়ার থাকবে। তো এটা হচ্ছে আমাদের এখানে পয়েন্টস, যেটা পয়েন্টস নাম্বার 6 ছিল। তো জাস্টিসের পর যেটা থাকে সেটা হচ্ছে আমাদের রিপাবলিক। জাস্টিসের পরে পয়েন্টস নাম্বার 7 দ্যাট ইজ রিপাবলিক। জাস্টিসের পরে থাকছে লিবার্টি ইকুয়ালিটি, এই দুটো পয়েন্টস যদি এখন দেখা যায় যে লিবার্টি পয়েন্টস মানে লিবার্টির কথা মানে হচ্ছে স্বাধীনতা, বাংলায় যদি বলা হয় লিবার্টি হচ্ছে স্বাধীনতা। তো আমাদের এই প্রিয়াম্বলে যেটা বলা হয়েছে যে লিবার্টি অফ থট এক্সপ্রেশন, বিলিফ, ফেইথ অ্যান্ড ওরশিপ। তো এই পয়েন্টসটা বলা হয়েছে যে লিবার্টি অফ থট মানে কোনো চিন্তা ভাবনার দিক থেকে থট দেওয়া মানে লিবার্টি স্বাধীনতা, এক্সপ্রেশন, বিলিফ, ফেইথ অ্যান্ড ওরশিপ মানে কোন ক্ষেত্রে কোন ধর্মের মানুষকে মানে ঠাকুরকে পুজো করা হবে, তো সেটার উপরেও লিবার্টি মানে স্বাধীনতা রয়েছে। কিন্তু এই রিলেটেড থট মানে যদি কোনো ক্রাইম রিলেটেড চিন্তা ভাবনা করা হয় সেটার কিন্তু স্বাধীনতা দেওয়া হয়নি। তো এটা হচ্ছে পয়েন্টস এখানে, যেটা কিনা পয়েন্টস নাম্বার 7 ছিল। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্টস লিবার্টি। এরপরে যেটা রয়েছে যে ইকুয়ালিটি বলতে গেলে এখানে ইকুয়ালিটি স্ট্যাটাস ইন সিভিক, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। সিভিকের মধ্যে যেটা পয়েন্টস নাম্বার আমাদের আর্টিকেল নাম্বার
আর্টিকেল নাম্বার এখানে বেসিক্যালি আমাদের 14 থেকে 18কে ডিসকাস করা হচ্ছে। 14 থেকে 18 মানে আর্টিকেল 14-এ যেটা বলা হয় যে ইকুয়ালিটি বিফোর ল। তারপরে আর্টিকেল 15 হচ্ছে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ রিলিজিয়ন, সেক্স, কাস্ট এক্সেট্রা। তারপরে পয়েন্ট নাম্বার 16-এ যেটা বলা হচ্ছে যে গভর্নমেন্ট মানে পাবলিক সেক্টরে জবের ক্ষেত্রে কোনো রকম ডিসক্রিমিনেশন করা যাবে না, সবাই ইকুয়াল স্ট্যাটাস থাকবে। 17 আর্টিকেল যেটা হচ্ছে আনটাচেবিলিটি অ্যাবলিশড, আর এটি আর্টিকেল নাম্বার 18 মানে বিভিন্ন টাইটেল সেটা অ্যাবলিশনের কথা বলা হয়েছে, যেটা আমরা পরে ফান্ডামেন্টাল রাইট চ্যাপ্টারে ভালো করে ডিটেলসে আরও পড়বো। তো এইখানে যে পয়েন্টস রয়েছে ইকোনমিক বলতে গেলে যেটা আর্টিকেল নাম্বার 39, যেটা কিনা যে মানে ম্যান অ্যান্ড ওমেন ইকুয়াল পাওয়ার থাকছে এবং তারা দে অ্যাকচুয়ালি গেট ইকুয়াল অ্যামাউন্ট, তারা সমান অ্যামাউন্ট পাচ্ছে, সেম অ্যামাউন্ট অফ কোনো একটা কাজ, সেম কাজের জন্য সেম অ্যামাউন্ট অফ পে তাদেরকে করা হবে। যে ম্যান আর ওমেন মানে ডিসক্রিমিনেশন ব্যাপারটা এখানে নেই, যেটা আর্টিকেল 39 যেটা ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি তার অংশ। আর পলিটিক্যাল মানে হচ্ছে যে কোনো পার্সন তিনি হয়তো কোনো ক্ষেত্রে ভোট ইলেকশনের জন্য এলিজিবল হচ্ছেন না, তো সেটা হবে না, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 35-এ বলা হচ্ছে। মানে অল পার্সনস আর এলিজিবল, এমন নয় যে আমি কেউ একজন গরিব মানে তার জন্য হচ্ছে যে সে ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না, সেরকম ব্যাপারটা নয়, যেটা আর্টিকেল 325-এ বলা হয়েছে। আর প্রিএমবেলের লাস্ট যে পয়েন্টসটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ফ্র্যাটার্নিটি, অর্থাৎ সেটাকে বলা হয় যে মানে ব্রাদারহুড। ফ্র্যাটার্নিটি কথাটা মানে হচ্ছে ব্রাদারহুড, যেটা বেসিক্যালি ফ্রেঞ্চ থেকে নেওয়া হয়েছে, ফ্রেঞ্চের যে কনস্টিটিউশন। তো এখানে যে পয়েন্টসটা থাকে ফ্র্যাটার্নিটি, অর্থাৎ এই ফ্র্যাটার্নিটি কথাটা মানে হচ্ছে দ্যাট ইজ কল্ড ব্রাদারহুড। তো এই ব্রাদারহুড কথাটার মধ্য দিয়ে বলতে চাইছে যে এখানে প্রিএম্বলে যেটা বলা হয় যে দ্যাট ইজ ডিগনিটি, এটা মানে প্রিএম্বল অ্যাসিওরস the dignity of individual and unity and integrity of the whole nation, তার মানে ডিগনিটি মানে সম্মান, নিজস্ব সম্মান, এবং ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য হোল নেশন, সেটা প্রিএম্বল অ্যাসিওর করেছে। তো এখানে ইন্টিগ্রিটি যে টার্মটা নতুন, সেটা আমাদের 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ এটা অ্যাডপ্ট করা হয়েছে বা এটা অ্যামেন্ড করা হয়েছে। তো এটা হচ্ছে পয়েন্টস, এখানে পয়েন্টস নাম্বার 9 যেটা ছিল আমাদের ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য হোল নেশন, সরি। তো এটা ছিল এখানের পয়েন্টস। তো এখানে ফ্র্যাটার্নিটির মাধ্যমে শুধুমাত্র যে আমাদের এই পয়েন্টসটাকে বলেছে তা নয়, অর্থাৎ কোনো শুধুমাত্র ম্যাটেরিয়াল ইমপ্রুভমেন্টের ক্ষেত্রেই বলেছে, বেটারমেন্টের কথা বলা হচ্ছে তা নয়, ম্যাটেরিয়াল বেটারমেন্টের পাশাপাশি হোল নেশন বা হোল আমাদের ইন্ডিয়ার ইমপ্রুভমেন্টের কথা এখানে বলা হচ্ছে। তো এটা ছিল আমাদের পয়েন্টস নাম্বার 9। তো এরপরে আর কি কি আছে সেটা দেখছি। সেটা পয়েন্টস হচ্ছে যে এরপরে রয়েছে আমাদের যে প্রিএম্বল অ্যাজ এ পার্ট অফ কনস্টিটিউশন অর নট, আর তাকে অ্যামেন্ড করা যায় কিনা। যে পয়েন্টসটা রয়েছে যে প্রিএম্বল অ্যাজ এ পার্ট অফ কনস্টিটিউশন, প্রিএম্বল কি কনস্টিটিউশনের একটা পার্ট, এটা একটা কোয়েশ্চেন। তাহলে প্রিএম্বল একটা কনস্টিটিউশনের পার্ট কি না সেটা জানার জন্য আমাদের যে 3টে কেস হয়েছিল সেই 3টে কেস জানতে হবে। যে 1 নম্বর রয়েছে এটা যে বেরুবারি ইউনিয়ন কেস 1960। এরপরে রয়েছে কেশবানন্দ ভারতী কেস, যেটা আসছে আমাদের 1973, অ্যান্ড LIC কেস অফ ইন্ডিয়া, যেটা হয় আমাদের 1995। তো এই 3টে কেস তাদের যে আলটিমেট কি রায় দেওয়া হয় সেটার উপর ডিপেন্ড করে আমরা এটা বলতে পারবো যে প্রিএম্বল একটা পার্ট কিনা। তো বেরুবারি ইউনিয়ন কেস 1960, সেখানে সুপ্রিম কোর্ট বলে যে ইট ইজ নট এ পার্ট অফ কনস্টিটিউশন। কেশবানন্দ ভারতীতে আবার বলা হয় যে ইয়েস ইট ইজ এ পার্ট অফ কনস্টিটিউশন, এটা একটা পার্ট অফ কনস্টিটিউশন। LICতেও বলা হয় ইয়েস ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ কনস্টিটিউশন। তাহলে আলটিমেটলি যেটা কনক্লুশন দাঁড়ালো যে ইয়েস প্রিএম্বল হচ্ছে একটা পার্ট অফ কনস্টিটিউশন, কিন্তু এটা নন জাস্টিকেবল, অর্থাৎ আদালতে বিচারযোগ্য নয়। যেমন ফান্ডামেন্টাল রাইটসের যখন কোনো রকম যদি কোনোটা ভায়োলেট করে
তখন সেটাকে খুব ইজিলি আমরা মানে সুপ্রিম কোর্টে বা বিভিন্ন কোর্টে বিচার করা যেতে পারে। কিন্তু এইখানে প্রিএম্বল ইটস নট জাস্টিকেবল। তাহলে এখানে বলতে পারি ইয়েস, প্রিএম্বল ইজ এ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা তো থাকলোই, প্যারালালি আরও দুটো পয়েন্টস থাকছে। 1 নম্বর পয়েন্টসে বলা হয় বাট এখানে মনে রাখতে হবে যে প্রিএম্বল neither is a source of power of legislature nor prohibition upon the power of legislature। আর সেকেন্ড পয়েন্ট যেটা থাকে প্রিএম্বল একটা হলো neither is a source of power of legislature not prohibition upon the power of legislature। আরেকটা রয়েছে এটা যে it is non justicable, মানে আদালতে বিচারযোগ্য নয়, it is non justicable, that means its provisions, মানে তার যে শর্ত বা তার যে চুক্তিগুলো, prohibition নয়, provisions, তাহলে its provisions are not enforceable in the court of law। তো এটা হচ্ছে পয়েন্টস। তো এটা ছিল একটা পার্টস যে প্রিএম্বল পার্ট অফ কনস্টিটিউশন কিনা। তাহলে এখানে বলা হবে যে আলটিমেট অ্যাজ এ রেজাল্ট অফ LIC অফ ইন্ডিয়া কেস 1995 preamble as a part of constitution, but preamble neither is a source of power of legislature not prohibition upon the power of legislature, and it is non justicable, that means its provisions are not enforceable in the court of law। আরেকটা পার্টস আছে সেটা হচ্ছে আমাদের অ্যামেন্ডমেন্ট অফ দ্য প্রিএম্বল, যেটা কিনা আমরা জানি যে আন্ডার আর্টিকেল 368 যেটা কিনা আমরা কনস্টিটিউশনকে চাইলে পার্লামেন্ট অ্যামেন্ড করতে পারে, যেটা বলা হচ্ছে যে আর্টিকেল 368 এটা বলছে যে প্রিএম্বল অ্যামেন্ডমেন্ট ইজ পসিবল। এটা যদি পয়েন্টস থাকে তাহলে এখানে বলা হবে কি যে আমরা জানি আর্টিকেল 368 এ বলা হয় যে পার্লামেন্ট কি করতে পারে, চাইলে সমস্ত কিছু কনস্টিটিউশনের এভরি পার্টকে অ্যামেন্ড করতে পারে। কিন্তু এখানে বলতে চাইছে তাহলে প্রিএম্বলকে অ্যামেন্ড করা যাবে, তাহলে প্রিএম্বল অ্যামেন্ডমেন্ট করা পসিবল। প্রিএম্বল amendment is possible, but এটা মাথায় রাখতে হবে যে ইটস বেসিক স্ট্রাকচার অফ ইউনিট যেটা রয়েছে, বেসিক স্ট্রাকচার যাতে না ভায়োলেট করে, নট টু বি ভায়োলেটেড। মানে এটাকে অ্যামেন্ডমেন্ট করা যাবে ঠিক আছে, কিন্তু বেসিক স্ট্রাকচার যেটা যে 9টা যে মেন ওর ইনগ্রেডিয়েন্টস ছিল তো সেটাকে বাদ দিলে চলবে না, ওই 9টা ইনগ্রেডিয়েন্টসকে কখনোই চেঞ্জ করা যাবে না। তো এটা হচ্ছে পয়েন্টস এখানে, ইজ নট টু বি ভায়োলেটেড। তাহলে এখন অবধি প্রিএম্বলকে অ্যামেন্ড করা হয়েছে, হ্যাঁ হয়েছে। কতবার করা হয়েছে? অনলি একবারই করা হয়েছে, সেটা আসছে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, যেখানে 3টে পয়েন্টস অর্থাৎ সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি, এই 3টে পয়েন্টসকে অ্যাড করা হয়েছে, সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি। তাহলে এই 3টে পয়েন্টসকে অ্যাড করা হয়েছে, আর একবারই এখন অবধি আমাদের প্রিএম্বলকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। তো এটা ছিল আমাদের চ্যাপ্টার নাম্বার 4 এম লক্ষ্মীকান্ত বইয়ের চ্যাপ্টার অর্থাৎ প্রিএম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এরপরে আমরা নেক্সট চ্যাপ্টার নাম্বার 5 সিরিজ কন্টিনিউ করবো। আজকে ভিডিও এতটাই থাকবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।